আজকে তোমাদের মানে ইংরেজিতে যে বেসিক যে জিনিসগুলো লাগে সবগুলো আলোচনা করেছি, ঠিক আছে? দেখো, তো ইংরেজিতে শিখতে গেলে সর্বপ্রথম কী লাগে, ঠিক আছে? ইংরেজিতে শিখতে গেলে সর্বপ্রথম কী লাগে সেটা হচ্ছে, দেখো, বাংলা ইংরেজির মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে গঠনে পার্থক্য আছে, ঠিক আছে? বাংলাতে হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। এটা বাংলাতে কিন্তু গঠন, ভালো করে বুঝো। ইংরেজিতে গঠনটা কি? ইংরেজিতে যে গঠন সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বলবা, অসুবিধা নেই, ঠিক আছে? এইটা হচ্ছে বাংলা আর ইংরেজির মধ্যে পার্থক্য। বাংলা ইংরেজির মধ্যে এটা হচ্ছে প্রধান পার্থক্য, এর থেকে বেশি কিছু পার্থক্য কিন্তু কিছু নেই, বোঝা গেল? এবার সর্বপ্রথম আমি চলে এলাম সাবজেক্টে, অবজেক্টে চলে এলাম আর ভার্বে চলে এলাম। তাহলে আমাকে যে সর্বপ্রথম যেটা চিনতে হবে সেটা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট চিনতে হবে। কেউ যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি না চেনো তাহলে তাকে কিন্তু ইংরেজি শেখানো যাবে না। ওটা বুঝতে পারছো তো? প্রথমে তোমাকে কী চিনতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হচ্ছে মেন টার্গেট ইংরেজির, ঠিক আছে? তোমরা যেহেতু ম্যাচিওর, তাহলে আমি সাবজেক্ট কী করে পাবো? একটা বাক্যের সাবজেক্ট কী করে পাওয়া যায়? ওই বাক্যটার ক্রিয়াপদ যে আছে তাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমি পাবো কি? সাবজেক্ট। ওই ভার্বটাকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি অবজেক্ট পাবো। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তাহলে সাবজেক্ট কী করে পাওয়া যায়? কে দিয়ে প্রশ্ন করলে আমি ভাত খাই, কে ভাত খায়? আমি, সাবজেক্ট হয়ে গেল। কি খাই? ভাত, অবজেক্ট হয়ে গেল। এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে। গঠনটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বোঝা গেল? এবার তারপরে তোমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট, এই দুটো কথা বলছি, তো এই দুটো কে কে হতে পারে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। সাবজেক্ট কে কে হতে পারে, অবজেক্ট কে কে হতে পারে, এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করতে হবে। পৃথিবীতে যত জায়গায় সাবজেক্ট আছে আর অবজেক্ট লেখা আছে তারা হয়তো নাউন না তো প্রোনাউন। ক্লিয়ার? কি বললাম? যারা সাবজেক্ট আর অবজেক্ট হবে তারা কি হতে হবে? তাদেরকে নাউন হতে হবে না তো প্রোনাউন হতে হবে। তাছাড়া কিন্তু কোনো দিনই হতে পারে না। তোমার মনে হতে পারে যে প্রথমে স্যার আমি দেখছি যে এরকম লেখা আছে যে সুইমিং ইজ গুড ফর এক্সারসাইজ। তোমার মনে হতে পারে যে সুইমিং স্যার লেখা আছে, সুইমিং ইজ গুড এক্সারসাইজ ডট ডট, যাই হোক। তো এইটা তোমাকে মনে হতো এটা কি? এটা কিন্তু সাবজেক্ট। তাহলে এটা কি? নাউন না তো প্রোনাউন। তোমার মাথা একদম ভরে নিতে হবে একদম। যেমন কোরআন আমরা যেমন একবার ইমান নিয়ে চলে এসেছি যে আল্লাহ আকওয়া দ্বিতীয়, এরকম ব্যাপার। এবার ইমান আনতে হবে ইংরেজি দেখি সাবজেক্ট অবজেক্ট মানে কি? নাউন অথবা প্রোনাউন হতে পারে। তাহলে আগে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ও প্রোনাউন নয়, তার মানে ও কি? নাউন। ভার্বের সঙ্গে আইনজি যোগ করে নাউন করা আছে, এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এমনি জলজান্ত নাউন তো আমরা চিনি। রাম রহিম নিয়ে আমি আলোচনা করছি না, যদু মধু নিয়ে আমি আলোচনা করছি না। তোমাদেরকে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে হবে, বোঝা গেল? তারপরে একটা লেখা আছে হয়তো যে টু আর ইজ হিউম্যান, তাহলে এখানে মেন ভার্বকে, ইজ হচ্ছে ভার্ব। তাহলে তুমি ভার্বকে যদি প্রশ্ন করো কি হয়? ভুল, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে এইখানে এই যে পুরোটা হচ্ছে একটা কি? সাবজেক্ট। তাহলে ওকে নাউন। টু প্লাস আর ওই বাক্যে নাউনের মতো কাজ করছেও নাউন, অবশ্যই নাউন। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ব্যবহার করা শিখতে হবে। তাহলে আমি সর্বপ্রথম তোমাদেরকে কী শেখাচ্ছি? সাবজেক্ট আর অবজেক্ট, এই জিনিসটা তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এই জিনিসটা যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে হবে না। তাহলে তোমাকে সাবজেক্ট কী করে পাবা? যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, কী হয়? ভালো এক্সারসাইজ সুইমিং। তুই যাচ্ছ, বুঝতে পেরেছো তো? তাহলে তুই যতক্ষণ না সাবজেক্ট আর অবজেক্ট চিনবে না ততক্ষণ না কিন্তু সব থেকে সমস্যা তোমার মধ্যে, বোঝা গেল? তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো সাবজেক্ট অবজেক্ট আমরা চিনে গেলাম। তো এরপরে আমরা ইংরেজির যে বেসিক জিনিস, সব থেকে যে মেন, যাকে মেন স্প্রিং বলা হয়, একটা ইংরেজি একটা বাক্যের মেন স্প্রিংকে, মেন তোমাকে নাট বল্টু বলতে হবে। ওইটাকে খুলে দিলে গোটা বাক্যটা নষ্ট হয়ে যাবে। সে হচ্ছে কি? ক্রিয়াপদ। সেটা হচ্ছে কি? ক্রিয়াপদ। তাহলে একটা বাক্যে কি থাকতে হবে? ক্রিয়াপদ থাকতে হবে, বোঝা গেল? আর ক্রিয়াপদ না থাকলে সে বাক্যই নয়। পৃথিবীতে এরকম কোনো বাক্য নাই যাকে আমরা বাক্য বলবো যদি ক্রিয়াপদ না থাকে। ওকে, বাই বাই, টাটা, হ্যালো, হাই ছাড়া।
এগুলোকে যদি বাক্য হিসেবে কনসিডার করে, এরাই একমাত্র বাক্য যাদের কোনো রকম ক্রিয়াপদ নেই। বাদ বাকি যারা আছে সবারই কি আছে, ক্রিয়াপদ আছে বাক্যে। ওটা বুঝতে পারছি তো? ক্রিয়াপদ ফার্স্ট থাকবে, ঠিক আছে। এবার আমাদের ক্রিয়াপদের মধ্যে ঢুকতে যেতে হবে যে ক্রিয়াপদ কি কি হয়, ক্রিয়াপদ আমাদের কি কি হয়, ক্রিয়াপদ কি কি হয়। তো ক্রিয়াপদকে নানানভাবে ভাগ করা যায়, তো আমরা অত শিখবো না। ক্রিয়াপদ আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব শিখবো আর মেন ভার্ব শিখবো। অক্সিলারি ভার্ব কি কি আছে? 24টা অক্সিলারি ভার্ব আছে। ওই 24টা অক্সিলারি ভার্ব তোমাকে কিন্তু কী করতে হবে, ব্যবহার শিখতে হবে। কেউ যদি ইংরেজিতে মনে করো সত্যি কিছু শিখবো, কোনো একটা জিনিস পাতে কিছু লিখবো নিজের মতো করে, তো 24টা অক্সিলারি ভার্বে তোমাকে ব্যবহার কিন্তু শিখতে হবে। একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, 24টা অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব আমি লিখছি না, 24টা আছে। আর এইদিকে তোমার মেন ভার্ব, ঠিক আছে। 24টা অক্সিলারি ভার্ব তোমাকে শিখতে হবে। 24টা অক্সিলারি ভার্বের মধ্যে কে কে পড়ে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু পড়ে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, যে কটা বললাম এই কয়টা কিন্তু আমরা কিন্তু হামেশাই ব্যবহার করি। কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই কটার ব্যবহার কে জানো না? সবাই জানো, ঠিক আছে। তারপরে তোমার কিছু শ্যাল, উইল, শুড, উড, ঠিক আছে, ক্যান, কুড, মে, মাইট, আর কি আছে? মে, মাইট, নিড, মাস্ট, হলো ডেয়ার, একটা একটা করে লিখি, ঠিক আছে। ইউজ টু, ওট টু, হলো। তাহলে গুণই কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21 খানা হলো। আর 3 খানা, এই 3 খানা হচ্ছে লুকিয়ে থাকে। ডু, ডাজ আর ডিড, এরা লুকিয়ে থাকে। এবার ইংরেজি যদি শিখতে হয় তো আমাদেরকে প্রথম এই কয়েকটা ক্রিয়াপদ আছে এদের ব্যবহার শিখতে হবে তোমাদেরকে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ক্ষতি বসে, কোনো কিছু হওয়া অর্থে বোঝে। অ্যাম, ইজ, আর এই তিনটা হচ্ছে কি প্রেজেন্ট হয়। আমি হয় শিক্ষক, আই এম এ টিচার। সে হয় ছাত্রী, সি ইজ এ স্টুডেন্ট। তাহারা হয় খেলোয়াড়, দে আর প্লেয়ার্স। তাহলে প্লুরাল হলে আর বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে, আয়ের পরে সবসময় আম বসবে, হয়ে গেল। একবার ভিডিওটা দেখলে হয়ে যাবে। ওয়াজ ছিল অর্থে ব্যবহার হয়, কী অর্থে? ছিল। ওয়াজ মানেও ছিল, ওয়ার মানেও ছিল। একটা হয় প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়, একটা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহারা খেলোয়াড় ছিল, দে ওয়ার প্লেয়ার্স, হয়ে গেল সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা। তারপরে হ্যাভ, আছে অর্থে ব্যবহার করা হয়। এটা সবসময় তোমার প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাজ সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ব্যতিক্রম আয়ের পরে হ্যাভ বসে। আই হ্যাভ এ বুক, উই হ্যাভ এ বুক, দে হ্যাভ এ বুক। হ্যাজ সিঙ্গুলার ক্ষেত্রে, হি হ্যাজ এ বুক, সি হ্যাজ এ বুক, হয়ে গেল। হ্যাভ হ্যাজ হয়ে গেল। আছে অর্থে ব্যবহার করা হয়। হ্যাড ছিল অর্থে ব্যবহার হয়। হ্যাড মানেও ছিল, অজার মানেও ছিল। দুই ছিলের মধ্যে পার্থক্য আছে। আমার কোনো কিছু অধিকারে ছিল তখন হ্যাড ব্যবহার করা হবে। আর আমি কিছু ছিলাম, আমি শিক্ষক ছিলাম, আমার ব্যাট ছিল, তাহলে আমি শিক্ষক ছিলাম, সেটা আলাদা জিনিস, ঠিক আছে। আর হ্যাড আমার কিছু ছিল, আমার সাইকেল ছিল, তাহলে আই হ্যাড এ বাইসাইকেল, ঠিক আছে। শ্যাল উইল, শ্যাল উইল হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেখানেই তুমি দেখতে পাবে এই শ্যাল উইল, তোমাদেরকে ভেবে নিতে হবে ওই বাক্যটা কিসে আছে? ফিউচারে আছে। ইংরেজিতে খুবই সোজা, ইংরেজি বাক্য একটা তুমি বুঝতে পারবে কী করে ফিউচারে আছে, শ্যাল উইল আছে। কিন্তু যদি শ্যাল হ্যাভ থাকে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে কিন্তু হয় নাই। শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম এরকম যদি থাকে তাহলে সেটা কিন্তু আলাদা, আমরা সেই নিয়ে গল্প পরে করছি, ঠিক আছে। শ্যাল হ্যাভ, আমি একটা কথা তোমাদের মাথায় ভরে দিলাম, এবারে আয়াতের মতো এরকম করলে ভালো হবে না যে শ্যাল থাকলেই যে ফিউচার, তা নয়। শ্যাল হ্যাভ নিয়ে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, কিন্তু একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম, যদি কোনো বাক্যে হ্যাভ থাকে তার মানে জানতে হবে কাজ হয়ে গেছে,
এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। কোনো বাক্যে যদি হ্যাভ থাকে সেই কাজ হয়ে গেছে। আমার একটা বাইসাইকেল আছে, তাহলে আই হ্যাভ এ বাইসাইকেল মানে আমি কিনে নিয়েছি। আই হ্যাভ ডান দিস মানে আমি এটা করে নিয়েছি। যদি কোনো বাক্যে হ্যাভ আছে, হ্যাভ এমন একটা অক্সিলারি ভার্ব যে হ্যাভ যে বাক্যে থাকে সেই বাক্যটা বোঝায় যে হয়ে গেছে, এরকম সেন্স বোঝায়। ওটা বোঝা গেল? তাহলে ওইটা নিয়ে আলোচনা করছি না। শ্যাল উইল যে বাক্যে থাকে সেটাকে ফিউচার বোঝায়। এর অর্থ ব বেব দ্বারা প্রকাশ করা হয়। শুড উচিত অর্থে ব্যবহার করা হয়। শুড কি অর্থে ব্যবহার করা হয়? উচিত অর্থে ব্যবহার করা হয়। উচিত, কোনো কিছু উচিত, যে আমার এটা করা উচিত, আই শুড ডু ইট। তোমার এটা করা উচিত, ইউ শুড ডু ইট, এরকম টাইপের। উড কোথায় ব্যবহার করা হয়? উড ব্যবহার করা হয় ততে তামে। তে তামে ব্যবহার করা হয়, ততে তামে। ততে তাম কি? আমি খেলতাম, আমি পড়তাম, এরকম টাইপের। আই উড প্লে ক্রিকেট, তার মানে আমি বলতাম আমি খেলতাম পড়তাম, মানে ভবিষ্যৎকালে কোনো একটা অভ্যাস ছিল, এখন যদি না হয় তাহলে উড ব্যবহার করা হয়। আর ওর পরিবর্তে আবার ইউজ টুও ব্যবহার করা হয়। এই দুটোর ইউজ কিন্তু একই, উড সাধারণত, বুঝতে পেরেছি তো। আর উডের ব্যবহার অ্যাকচুয়াল হচ্ছে কেমন তোমাকে বলছি। ধরো আমি বলেছিলাম আগে দুটো কথা বলেছিলাম, 5 দিন আগে একটা কথা বলেছিলাম, তুই খেলবি বলেছিলি, তাহলে অতীতের কথা কিন্তু ভবিষ্যৎ এখন যদি বলি যে তুই অঙ্ক করবো বলেছিলি, তাহলে কি বলবো? যে হি সেড দ্যাট হি উড সলভ দিস ম্যাথমেটিক্স। ব্যাপারটা বুঝতে হলে উডের ব্যবহার করতে হয়। উডের ব্যবহার দুটা ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ততে তামে হয়, আর আরেকটা উডের ব্যবহার হয় যে অতীতে কোনো কথা তুমি ভবিষ্যতে সেন্সে বলেছো, আজকেও সেটা বলছো, তখন সেটাকে তোমাকে উড ব্যবহার করতে হবে। কেমন তোমরা ন্যারেশন যখন চেঞ্জ করতে গেছিলা তখন উইল থাকলে উড করেছিলা। ব্যাপারটা বুঝতে পেরেছি তো। মানে অতীতের কথা যদি এসে ভবিষ্যতে বলবো, মানে অতীত ভবিষ্যতের কথা আজকে এসে যদি বলে তাহলে উড ব্যবহার করা হয়। বোঝা গেল শুডের মানে কি, উডের মানে কি, বুঝতে পারলে। এবার তোমরা চলে যাও ক্যান। ক্যান পারা অর্থে ব্যবহার করা। অ্যাবিলিটি, অ্যাবিলিটি, যেমন আই ক্যান প্লে দ্য ভায়োলিন, আমি ভায়োলিন বাজাতে পারি, আমার একটা অ্যাবিলিটি, একটা সামর্থ্য আছে। আই ক্যান সলভ দ্য ম্যাথমেটিক্স, আমি অঙ্ক সমাধান করতে পারি, এটা আমার একটা অ্যাবিলিটি। তাহলে ক্যান ব্যবহার করো। কুড, কুড মানে তাম, পাততাম, পাততে, ততে তাম আলাদা, আর এটা কিন্তু আলাদা, কিন্তু ওটার সঙ্গে এটা গুলো, আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে আই কুড সুইম। এইগুলোকে বলা হয়, এই যে এগুলো দেখতেছো, এগুলোকে সবকে বলা হয় ই ভার্ব, মডেল ভার্ব। তো স্পেশালিটি কি? মডেল ভার্বের পরে সব সময়, মডেল ভার্বের পরে মডেল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবেই হবে। মডেল ভার্বের পরে তুমি ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, মডেল ভার্বের পরে তুমি ভার্বের থার্ড ফর্ম, আইনজি, ফাইনজি কিছু বসাতে পারবে না। মডেল ভার্ব ফার্স্ট ফর্ম বসাতে হবে, মডেল ভার্ব ফার্স্ট ফর্ম বসাতে হবে। বুঝা গেল? একসঙ্গে অনেক কটা জিনিস বলছি। তাহলে কুড মানে বুঝতে পারলাম, ঠিক আছে। আমি সুইমিং করতে পারতাম, আই কুড সুইম, এরকম করে আই কুড সুইম করে পাস্ট করে দেবে না, পাস্ট করে দেবে না। বুঝা গেল? তাহলে এইখানে আমি পারতাম। মেয়ে কখন ব্যবহার করা হয়? হতে পারে, সম্ভাবনা, পসিবিলিটি। এটা অ্যাবিলিটি, এটা পসিবিলিটি, সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। যে বৃষ্টি হবে, হতে পারে, ইট মে রেন, ওটা বুঝতে পারছো তো। আর মাইট, দুটোই সম্ভাবনা বোঝায়। এই মেয়ে যদি ব্যবহার করিস তো সম্ভাবনা যদি 60% বোঝায়, তো মাইট ব্যবহার করলে সম্ভাবনা 30% বোঝায়, দুটোই। ওটা বুঝতে পেরেছো তো। আবার এটা অতীতের সেন্সেও হয়, আমি এটা করতে পারতাম, এরকম টাইপের। বুঝতে পেরেছ? নিড মানে দরকার, সবাই জানো নিড, আই নিড ইট, এটা দরকার। নিড এমন একটা মডেল ভাব যে মেন ভাব হিসাবে ব্যবহার করা হয়। বুঝা গেল? মেন ভাব হিসাবে ব্যবহার করা যায়, মানে কেমন? আই নিডস, তুমি ভার্বের সঙ্গে আইনজি যোগ, এস বাই এস যোগ করলে, মেন ভার্ব না হলে তো হবে না। বুঝা গেল? তো এগুলোকে বলা হয় ডিফেক্টিভ ভাব। কেন ডিফেক্টিভ ভাব বলা হয়? তার কারণে অত আবার ডিটেলস হয়ে যাচ্ছে না, অনেক ডিটেলস হয়ে যাচ্ছে। একটা ভার্বের 5টা ফর্ম হয়, একটা ভার্বের 5টা যদি ফর্ম না থাকে তাহলে আমরা তাকে মেন ভাব বলবো না, ওকে বলবো ডিফেক্টিভ ভাব। কেমন? একটা ভার্বের 5টা ফর্ম হয় বলে দিই। ডু, ডিড, ডান, 3টা ফর্ম হলো। ডুইং একটা ফর্ম হলো, টু ডু 5টা ফর্ম হলো। যদি কোনো একটা ভার্বের এই 5টা ফর্ম থাকে তাকে বলবো মেন ভাব, উই মেন ভাব। ওই কোনো একটা ভার্বে যদি 5টা ফর্ম না থাকে তাহলে তাকে আমরা মেন ভাব বলবো না। যেমন ক্যান হয় না, কুড হয় না। যেমন ক্যান কুড হলো, কিন্তু ক্যান কুডের থার্ড ফর্ম নাই, ক্যানিং হয় না। বোঝা গেল? কিন্তু এটার হয়, নিডেড হয়, নিডস হয়। ওটা বুঝতে পেরেছি তো। এস যোগ করতে পারবে, 6টা ফর্ম, এস বাই এস যোগ করতে পারবে। যেমন এটাকে মেন ভাব বলতে পারবে ইজকে, কেন? এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিং হয়। প্রেজেন্ট ফর্মে অ্যামিজার হয়, ফার্স্ট ফর্মে অজয়ার হয়, থার্ড ফর্মে বিন হয়, টু বি হয়। তাহলে এইভাবে আমরা যদি সব রকমভাবে একটা ভাবকে ব্যবহার করতে পারি তাহলে সেটাকে বলবো মানে আমরা কমপ্লিট ভাব। তাহলে এগুলোকে ডিফেক্টিভ ভাব বলে, একটা বইয়ে লেখা থাকে। ভাবটা বোঝা গেল?
ডেয়ার, ডেয়ারটাকে ডেয়ারিং ব্যবহার করা যায়, ডেয়ার্স ব্যবহার করা যায়, টু ডেয়ার ব্যবহার করা যায়, বাট বুঝা যায় তো, ডেয়ার্ড ব্যবহার করা যায়। তাহলে এটা কিন্তু আবার ওই কটার মধ্যে আবার এরা কিন্তু আবার মেন ভার্ব হিসেবে কাজ করে। মাস্ট নয়, মাস্ট মানে অবশ্যই বোঝায়, মাস্ট মানে কী বোঝায়? অবশ্যই, আই মাস্ট ডু ইট, ঠিক আছে, আমি অবশ্যই করবো, অবশ্য বুঝাতে মাস্ট ব্যবহার করা হয়। ইউজ টু অলরেডি বলে দিলাম, ব্যাপারটা বোঝা গেল। অপ টু হচ্ছে শুড, শুড আর অপ টু একই, অত বেশি বুঝতে হবে না, পার্থক্য আছে, অত পার্থক্যতে যাব না, জাস্ট আমরা উই আর অ্যাবল টু ফর্ম দ্য সেন্টেন্সেস অর নট, দ্যাটস উইল সি দিস, এইটুকুটাই আমরা দেখবো, তার বেশি কিছু দেখবো না। তাহলে আমাকে এই ভার্বের এই কটা আমাকে কিন্তু শিখতে হবেই। কেউ যদি এই 24টা অক্সিলারি ভার্ব না জানে তাহলে তাকে ইংরেজি শিখতে হবে না, বুঝতে পেরেছো তো? তাকে জানতেই হবে, জানো তেন উপকারে নেই, যতটুকু বললাম ততটুকু জানলেই হবে, অত ডিটেলসে যাওয়ার দরকার নাই যে ইউজ টু কী করি কী করবো এইসব করি, কোনো এসব মাথা ব্যথা করে লাভ নেই, ব্যাপারটা বোঝা গেল। আর এই যে 3 ভদ্রলোককে লিখেছি ডু ডাজ ডিড, এরা তোমরা এমনিতে লুকায়িত অবস্থায় থাকে, যেমন আমি যেমন বলছি আই লাভ ইউ, তাহলে এখানে কিন্তু এ আছে, ধরো আই লাভ ইউ, আই লাভ ইউ বলছি, তাহলে আই লাভ ইউ এখানে কিন্তু ডু ভার্ব দেখা যায় না, কিন্তু এখানে আই ডু ঢুকে আছে। যেমন আমি যে কোনো বাংলাতে বাক্য যখন বলি তখন করি শব্দটা থাকে না, আমি কাজ করি, কিন্তু কাজ করি তার জন্য ইংরেজি আমরা কিন্তু আই ওয়ার্ক, ওয়ার্ক মানেই কাজ করি, খেলা করি, প্লে মানেই খেলা করি, প্লে মানে খেলা লয়, ভার্ব হিসাবে খেলা করি, বোঝা গেল। তারপরে তোমার আরও তোমার এরকম করি শব্দটা লেগে থাকে, যেমন কাজ করি বলো, সাঁতার কাটি, অঙ্ক করি, বোঝা গেল। তারপরে তোমার চাষ করি, তাহলে এই যে জিনিসগুলো করি শব্দটা কিন্তু সব ক্ষেত্রেই লেগে আছে বাংলাতে, কিন্তু যখন চাষ করি ইংরেজিতে কিন্তু আমরা নাঙ্গল করি বা নাঙ্গল চালাই তখন কিন্তু প্লাইং বলে দিচ্ছি, ওটা বুঝতে পারছো তো? তাহলে এই ডু আর ডাস প্রেজেন্ট ফর্মে এরা লুকায়িত অবস্থায় আছে। এখানে যদি কেউ লেখে আই ডু লাভ ইউ, এটা কিন্তু ভুল বাক্য নয়। আই ডু লাভ ইউ মানে আমি ওকে আরও জোর দিয়ে বোঝাই, যখন বাহির করি তুমি বোঝালে তখন আই ডু লাভ ইউ, আমি ওকে চরম ভালোবাসি, ওটা বোঝা গেল। আর এই তিনটার স্পেশালিটি হচ্ছে কি, এই তিনটাকে আমরা যখন কোনো অক্সিলারি মানে সেন্টেন্স তৈরি করবো, সরি অক্সিলারি বলছি, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, একটা বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কী করে বুঝবো? দ্যাটস দ্য কোশ্চেন। বলে স্যার কেন আপনি কি কানা, এই চিহ্নটা দেখি বুঝবো ইন্টারোগেটিভ সেন্টেন্স? না, এটা তো আমি বাক্যটাকে পুরোপুরি লেখার পরে এটা বোঝাবো। তাহলে আমি যদি বাক্যটা লিখবো, আমি এখানে একটা বাক্য লিখবো, ডাজ হি সলভ ইট, এইটা আমি প্রশ্নবোধকে আছে আমি বুঝবো, তারপরে তো চিহ্নটা দিব, তার আগে তো আমি চিহ্নটা দিব না। তুমি বলবে স্যার আমি প্রশ্নবোধক চিহ্ন দেখে ওইটা প্রশ্নবোধক বাক্যে আছে আমি বুঝবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ভুল ধারণা, ওটা বুঝতে পেরেছো তো? প্রশ্নবোধক বাক্যে কোনো একটা ইংরেজি বাক্য আছে, এটা বোঝার প্রধান অর্থ হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে এই 24 জনের মধ্যে যদি কাউকে সামনে পেয়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে ওকে ডেকে নিয়ে বসাতে হবে, এটাই হচ্ছে সিম্পল। পৃথিবীতে এমন কোনো বাক্য নেই যে এই চিহ্নটা আছে আর প্রথমে এই 24 জনের মধ্যে একজন নেই, আমাকে দেখাতে পারবে না। এই 24 জনের মধ্যে যে কোনো একজন সামনে থাকবে বলে তুমি এইটা বসাতে পারবে, নচেত তুমি বসাতে পারবে না। প্রশ্নবোধক বাক্য তৈরি করার প্রধান উপায় হচ্ছে কি, অক্সিলারি ভার্ব যদি আছে ওকে ধরি প্রথমে, আই ক্যান প্লে ভায়োলিন, একে যদি বলে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে তাহলে তুমি যা বলবে ক্যান আই প্লে ভায়োলিন, হয়ে গেল। হি ইজ ওয়ার্কিং হার্ড, ইজ হি ওয়ার্কিং হার্ড, হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। আমি যদি বলি হি প্লেড ওয়েল, ডিড হি প্লে ওয়েল, হয়ে গেল প্রশ্নবোধক বাক্য, ওটা বুঝতে পেরেছো তো? প্রশ্নবোধক বাক্য তৈরি করে চরম সোজা, চরম কঠিন করে করাই দরকার নাই, আর প্লাস প্লাস করে সব দরকার নাই, জাস্ট এই যে ক্রিয়াপদের এই যে রোলগুলো তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। তুই প্রশ্নবোধক বাক্য কিন্তু শিখে গেলা, তৈরি করা শিখে গেলা। এবার তোমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো গতি বসে তোমাদেরকে শিখিয়ে দিলাম, মেন ভাব গতি বসে বুঝতে পারলে। এইবার তোমাদেরকে যেটাতে যেতে হবে নাউন। কেন নাউন যেতে হবে? এখানে একটা আমি কথা বললাম সিঙ্গুলার প্লুরাল, এবার নাউনের যদি তুমি সিঙ্গুলার প্লুরাল না বোঝো তাহলে কিন্তু হবে না। নাউন হচ্ছে সব থেকে মানে বিগেস্ট সেট, আই এম দ্য স্টুডেন্টস অফ ম্যাথমেটিক্স, আই নো। রিচেস্ট সেট কাকে বলে? কমপ্লেক্স নাম্বারকে যেমন বলে ম্যাথমেটিক্সে, তেমনি ইংরেজির যে পার্টস অফ স্পিচ আছে 8টা, তো সব থেকে রিচেস্ট সেট যেটা সেটা হচ্ছে নাউন। তোমাকে ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্য নাউন, ইফ ইউ ডোন্ট নো নাউন দেন ইউ কান্ট লার্ন ইংলিশ, ইফ ইউ উইশ টু লার্ন ইংলিশ দেন ইউ শুড নো নাউন। নাউন তোমাকে প্রথমে জানতে হবে। নাউনের ক্লাসিফিকেশান জানতে হবে কিসে? অ্যাকর্ডিং টু কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনে সিঙ্গুলার প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, এটা মাথায় ঢুকে গেল? আনকাউন্টেবল নাউন সবসময় কী হয়? সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার। তাহলে আমি
সিঙ্গুলার ভার্ব আছে, সেগুলো বসাবো। ইংরেজি মজাই এরকম, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। যেমন দেখো আই অ্যাম এ বয়, সিঙ্গুলার 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 সিঙ্গুলার, সেন্টেন্স তৈরি হয়ে গেল। দে আর বয়েজ, প্লুরাল 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 হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো তোমাকে সিনট্যাক্সগুলো জানতে হবে, যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে। সিঙ্গুলার প্লুরাল শুধু নাউনের হয় না, সিঙ্গুলার প্লুরাল কিসের হয়? ভার্বের হয়। কেন হয়? তার কারণ আমাদেরকে বলছে ইজ হবে একটা বুঝালে, আর হবে একটা বেশি বুঝালে, তার মানে ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয়। বোঝা গেল? তাহলে এইগুলোতে তো সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে। এবার অনেকে জিজ্ঞেস করবে স্যার ঠিক আছে তাহলে গোর সিঙ্গুলার কি? গোর সিঙ্গুলার হচ্ছে গুজ। নাউনের ক্ষেত্রে এস বাই এস লাগলে প্লুরাল হয়, ভার্বের মেন ভার্বের ক্ষেত্রে এস বাই এস লাগলে সিঙ্গুলার হয়। বাট বুঝতে পারছো কেন? যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে, বলে না? যেমন হি ডাজ ইট, সি ডাজ ইট, রাম ডাজ ইট, এরকম করে হয়। তাহলে এই জিনিসগুলো একসঙ্গে আমি সমস্ত কিছু বলে দিয়েছি, ভালো করে এই জিনিসগুলো গুলাবে না। তাহলে সিঙ্গুলার প্লুরাল কী হলো? কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন তোমাকে বুঝতে হবে। কাউন্টেবল নাউনের দুটো ভাগ হয়, কাউন্টেবল নাউনের হয় সিঙ্গুলার, কাউন্টেবল নাউনের হয় প্লুরাল, আর আনকাউন্টেবল নাউন হয় সব সময় সিঙ্গুলার। বুঝাতে হবে, বুঝতে হবে। তুমি কাউন্টেবল নাউন জানো, আনকাউন্টেবল নাউন জানো, তাহলে তুমি সিঙ্গুলার প্লুরাল তৈরি করতে পারবে। এবার আমরা নাউন নিয়ে আলোচনা করে দিলাম, আর কিছু নাউনে কিছু কোশ্চেন আছে, বুঝতে পারছো? কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন তোমাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দেন ইউ ক্যান differentiate singular plural, otherwise you can't differentiate singular plural. If you don't know singular plural, then how can you put am, is, are, was, where, have, has, had? Okay, then I will go for the pronoun. Instead of noun we can place pronoun. Pronoun তোমাকে জানতে হবে, প্রোনাউনের কিছু জানার দরকার নাই, প্রোনাউনের শুধু জানতে হবে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন জানতে হবে, তোমাদেরকে বলেছি পার্সোনাল প্রোনাউনে তোমাদের কী জানতে হবে? ওই একই জিনিস জানতে হবে, সাবজেক্ট জানতে হবে, ভার্ব জানতে হবে, আর অবজেক্ট জানতে হবে। বাট বুঝতে পারছো? পার্সোনাল প্রোনাউনের একটা টেবিল আছে, সেই টেবিলটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। এই জিনিসগুলো যদি না জানো ইংরেজির কিচ্ছু হবে না, এগুলোই বেসিক জিনিস, এগুলোই সব। তাহলে আমি যদি লিখি সাবজেক্ট, সব জায়গাতে একই, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। সাবজেক্ট আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। আই কোথায় বসবে? সাবজেক্টের জায়গায় অ্যাজ বসবে। মি কোথায় বসবে? অবজেক্টের জায়গায় বসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? মাই। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিসের আগে বসে? সবসময় নাউনের আগে বসে। পজিটিভ প্রোনাউন, ও একটা প্রোনাউন, তাহলে ও একাই বসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, একটা জিনিস আমি স্কিপ করে গেলাম, নাউনের আমি নাম টাম বলে দিলাম, ভাগ বলে দিলাম, কিন্তু নাউন কোথায় কোথায় বসে দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে শিখতে হবে যে নাউন কোথায় কোথায় বসে। তাহলে একটা বাক্যে ফ্যানটা দিয়ে দিই, একটা বাক্যে কোথায় কোথায় বসে। নাউন বসে সাবজেক্টের জায়গায় বসতে পারে, নাউন বসতে পারে অবজেক্টের জায়গায়, নাউন বসে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, নাউন বসে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, নাউন বসে প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে। কী হিসাবে বসে? প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে বসে। সাবজেক্টের জায়গাটা তুমি চেনো, কী করে বসে? তো অবজেক্টের জায়গাটা চিনো। সাবজেক্ট কমপ্লিমেন্ট তোমরা বোঝো না। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? আমি যদি বলি আই অ্যাম এ বয়, অবজেক্টকে বলো মিনহাজ, আই অ্যাম এ বয় অবজেক্টকে, আই অ্যাম এ বয় বাক্য অবজেক্টকে। মিনহাজ তুই বলো, আই অ্যাম এ বয় অবজেক্ট না। এখানে অনেকে বলে এই সাবজেক্ট ভার্ব এটাকে বলে অবজেক্ট, না এটা অবজেক্ট নয়। অবজেক্ট সম্পূর্ণ আলাদা জিনিস, বুঝতে পেরেছো তো? অবজেক্ট ওটা নয়। তাহলে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ইট completes the subject, therefore it's called subject complement. It's not a object. That is the main thing we are making mistake. Okay, if you ask any student, they will say there is the subject verb object. They are habituated to say subject verb object, therefore they will tell what? Object. That is wrong. Subject complement, this one subject complement. Then you will go for the object complement. What is object complement? Object complement যেটা অবজেক্টকে কমপ্লিট করবে। যেমন আমি যদি বলি আই মেড হার, ভুল, আই মেড হার প্রেসিডেন্ট, ঠিক। আমি মেড হার যদি আমি তাকে তৈরি করেছি, এটা তো রং। আমি কোনো মানুষকে তৈরি করার মতো আমার ক্ষমতা নেই। তাহলে আই মেড হার, আমি যদি সঙ্গে সঙ্গে লিখি এ প্রেসিডেন্ট, আই মেড হার প্রেসিডেন্ট, তখন কিন্তু এটা অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে কোথায় বসতে পারে নাউন? নাউন যেখানে যেখানে বসে সেখানে সেখানে কী বসবে? প্রোনাউন বসবে। নাউনের যা কাজ প্রোনাউনের একই কাজ। তারপরে তোমার চলে যাবে প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট কি? পৃথিবীতে যত জায়গায় প্রিপোজিশন আছে তারপরে নাউনই বসেছে, অবজেক্ট নাউন বসতে পারে। তুই বাক্য বলে আই গো টু স্কুল, টু স্কুল,
আই এম ফ্রম নাইট, হি ইজ ফ্রম বারালা, সি লিভড অ্যাট রঘুনাথগঞ্জ। তাহলে যত প্রিপোজিশন বলছি, হ্যাঁ, সি ইজ আন্ডার মি, এরকম যত বলছি দেখো সব কিন্তু আমি প্রিপোজিশনের পরে নাউন বলছি না তো প্রোনাউন বলছি। এটা তোমাকে গল্পটা বুঝিয়ে যেতে হবে। তাহলে কতি বসে পৃথিবীতে এই 5টা জায়গা ছাড়া নাউন কোনো জায়গাতে বসতে পারে না। আরেক জায়গায় বসে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে বসে। তোমাদেরকে বলেছিলাম নাউন ইন অ্যাপোজিশন কি, যদি এরকম রবীন্দ্রনাথ কমা এ পোয়েট কমা রোড গীতাঞ্জলি, ওইখানে বসে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে, সেটা আলাদা গ্রামাটিক্যাল পোরশন। বুঝতে পেরেছো তো? তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু বেসিক জিনিস তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে নাউন প্রোনাউন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন, দেন ইউ উইল গো ফর দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিছু নয়, অ্যাডজেক্টিভ নিয়ে তো মাথা ব্যথার দরকার নেই। কী মাথা ব্যথা দরকার আছে? অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরালের মাথা ব্যথা নিয়ে দরকার আছে। কেমন অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল বুঝি একটু, কেমন অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল? কাউন্টেবলের আর আনকাউন্টেবলের বেসিসে সিঙ্গুলার প্লুরাল হয়, যেমন মেনি, এটা তো অ্যাডজেক্টিভ। মেনি ওয়াইজ আমি সোজা করে শিখাই সমস্ত কিছু। অ্যাডজেক্টিভের কাকে বলে? নাউনের আগে বসে সে অ্যাডজেক্টিভ, একদম ক্লিয়ার। মাছ, তাহলে মেনি মাছ তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? মেনি কোথায় বসে? অনেকগুলো বোঝা যায়। আই হ্যাভ মেনি ম্যাঙ্গোজ, এমন অনেক দুধ আছে। তাহলে কি? আই হ্যাভ মাছ মিল্ক, কিন্তু কি মাছ হয়ে গেল অনেক বললাম, তাও কেন? আনকাউন্টেবল বলি। এবার তোমাকে বুঝতে হবে কাউন্টেবল আনকাউন্টেবল যদি না বসে তুমি মেনি মাছ কোথায় বসে বুঝতে পারবে না। যেমন মানি, কাউন্টেবল কি আনকাউন্টেবল? মানি আনকাউন্টেবল। তার জন্য জিজ্ঞেস করে হাউ মাচ মানি ইউ হ্যাভ, হাউ মেনি মানিজ জিজ্ঞেস করে। ইউ আর হ্যাবিচুয়েটেড টু সে হাউ মাচ মানি ইউ হ্যাভ, বাট ইউ আর নট অ্যাবল টু সে মানি ইজ কাউন্টেবল আনকাউন্টেবল। দ্যাটস দ্য হিলেরিয়াস থিং। তুমি কিন্তু বলতে পারো না, এই জিনিসটা কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এইভাবে এ লট কতি বসে, এইভাবে এ কতি বসে, অ্যান কতি বসে, দি কতি বসে, এগুলো বুঝতে হবে। এ কতি বসে সোজা কনসোনেন্ট সাউন্ডের আগে, অ্যান কতি বসে ভাওয়েল সাউন্ডের আগে। এ অ্যানের পার্ট অফ স্পিচ কী? কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আর্টিকেল বা আর্টিকেল কী আছে? আর্টিকেল ফার্টিকেল কিছু লাগে, ওরা অ্যাডজেক্টিভ। কী ওরা? অ্যাডজেক্টিভ হয়ে গেল। এ মানে কি আর অন মানে কি? এ মানে কি আর অন মানে কি? এ মানে একটা বোঝায়, অন মানে একটা বোঝায়। এ স্যার উইকার ফর্ম অফ দ্য ওয়ান, ওয়ানের উইকার ফর্ম হচ্ছে এ নির্দিষ্ট করে বোঝায় না। গিভ মি এ হ্যান্ড কাচ্ছিপ, যে কোনো একটা রুমাল দাও। গিভ ওয়ান হ্যান্ড কাচ্ছিপ মানে নির্দিষ্ট করেছে একটা দাও। ওটা বুঝতে পেরেছিস? গিভ মি এ পেন, একটা কলম হলে হলো, একটা কলম দিত, গিভ মি এ পেন। আর গিভ মি ওয়ান পেন যদি বলি গিভ মি ওয়ান পেন, তাহলে আমি নির্দিষ্ট করে বলছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ওয়ান। এ ইজ ডেরাইভ ফ্রম ওয়ান, ফাদার অফ এ ইজ ওয়ান। ওয়ানটা হচ্ছে কি স্ট্রং ফর্ম, এর এটা হচ্ছে উইকার ফর্ম। ওকে শিখাতে না পারি আর্টিকেল বলে একটা চ্যাপ্টার করে হ্যাঁ মারবে, ওকে বাদ দাও, ও শিখে লাভ নেই। কিছু বলছে অনির্দিষ্ট, নির্দিষ্ট, ওই সবকে কিছু দরকার নেই। বাট বুঝতে পারছো তো? ওই জন্য তো আমরা ইংরেজি না বলতে পারি না লিখতে পারি। বাট বুঝতে পারছি নির্দিষ্ট করে বুঝাবে, তুই তো নিজেই বুঝতে পারবি নির্দিষ্ট করে কোনটা কোনটা বুঝায়। ওটা বুঝতে পারছিস? তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় কিন্তু ভরে নিতে হবে। আর্টিকেল হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, তারপরে তোমরা ভার্বটা তোমাদেরকে বলে দিলাম। ভার্ব তোমাকে মেন জিনিস জানতে হবে, যেটা কনজুগেশন অফ ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, যে ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম জানতে হবে। কেন ভার্ব ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম জানতে হবে? যদি পাস্টে বোঝায় তাহলে সেকেন্ড ফর্ম, প্রেজেন্টে বোঝালে ফার্স্ট ফর্ম, আর থার্ড ফর্মটা কি পারফেক্ট টেন্সে যদি বোঝায় সেটাকে থার্ড ফর্ম বলি, ওটাকে বলে পাস্ট পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপল কি সেটা একদিন আলাদা বক্তব্য দিব তার উপরে। ওটা বুঝতে পেরেছো তো? তারপরে অ্যাডজেক্টিভটা হয়ে গেল। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব যারা কার কার পেছনে লেগে থাকে? ভার্বের পেছনে, অ্যাডজেক্টিভের পেছনে। যেমন কি হি গোজ স্লোলি, তাহলে গোজ সঙ্গে লেগে আছে। হি গোজ ভেরি স্লোলি, তাহলে স্লোলির আগে আবার লেগে আছে কি ভেরি। তাহলে অ্যাডভার্বকে বিশেষিত করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বলে ভেরি বিউটি, সি ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুলকে বিশেষিত করলে ভেরি, ভেরি হচ্ছে এখানে কি